ও তাহলে তো শেষ, আর কি পড়াবো তোমাদের? তাহলে তো মোটামুটি শেষ সব। যেহেতু ইকোলজি হয়ে গেছে তাহলে তো আর তো কিছু স্যার নাই। ইকোলজির কিছু ইকোলজিকে সব স্লাইড, এক্সপ্লেন করছিলাম। না স্যার কিছু স্লাইড বাকি ছিল, আপনার তৈরি করা ছিল না তাই বলছি। সবগুলো হয়নি। ও ও ও বুঝতে পারছি। মানে তোমাদের হচ্ছে ইকোলজিকে ইকোলজিক্যাল পিরামিড পর্যন্ত পড়াইছি, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকি গুলো হচ্ছে আমি এমনি বলে দিচ্ছি। যে তোমাদের কিভাবে পড়বা। আসলে ইকোলজি তো অনেক পড়া, তো এত কিছু পড়া লাগবে না। যেগুলো লাগবে ওগুলো আমি বলে দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি যে আসলে কতটুকু পড়বা। এখানে পড়তে গেলে অনেক, আর যদি না পড়ো তাহলে কোনো পড়াই নেই। তো এই জন্য একটু ব্যালেন্স করে পড়তে হবে এই টপিকসটা। তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা ইয়েটা পড়বো আমাদের, যেমন হচ্ছে যে প্রথমে হচ্ছে স্পেসিস কি। তোমরা একটু বইতে দাগায় নিতে পারলে সুবিধা হয়, অথবা লিখে নাও। যেমন ডেফিনেশন, প্রথম যা বলতেছি ডেফিনেশন বলতেছি, যেমন স্পেসিস কি, স্পেস ডেফিনেশনটা পড়বা। পপুলেশন, কমিউনিটি, এই তিনটা ডেফিনেশন পড়বা। এরপর ইকোসিস্টেমের ডেফিনেশন পড়বা, এবং ইকোসিস্টেমের যে কম্পোনেন্ট গুলো, বায়োটিক কম্পোনেন্ট এবং এবায়োটিক কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলোর নাম পড়বা এবং এক্সাম্পল পড়বা। যেমন একটা পন্ড ইকোসিস্টেম বা একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের এক্সাম্পল ধরে এটা একটু শর্ট করে পড়ে রাখবা। একবারে খুব মুখস্থ ভালো করে পড়তে হয় বিষয়টা এমন না, ধারণা রাখবা। এরপর ইকোলজিক্যাল পিরামিড, যারা ইকোলজিক্যাল পিরামিডের ডেফিনেশনটা পড়বা। আর তিনটা পিরামিডের যে টাইপস, তিনটা টাইপসের ডিফারেন্স পড়বা, বিশেষ করে পিরামিড অফ নাম্বারস, পিরামিড অফ বায়োমাস এবং হচ্ছে পিরামিড অফ এনার্জি। এই তিনটা ইকোলজিক্যাল পিরামিডের যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্স গুলো খুব ভালো করে পড়বা। এরপর এনার্জি ফ্লো কি, হোয়াট ইজ এনার্জি ফ্লো, এর ডেফিনেশন পড়বা। তারপরে হচ্ছে এই এনার্জি ফ্লো এর ডেফিনিশন, এনার্জি ফ্লো এখানে অনেক কিছু আছে, তোমাদের এত কিছু লাগবে না, জাস্ট এনার্জি ফ্লোটা কি এই ডেফিনেশন পড়বে। এবং হচ্ছে ফুড চেইন এবং ফুড ওয়েব, এই দুইটা ডেফিনেশন পড়বা। ফুড চেইন এবং ফুড ওয়েবের ডেফিনেশনটা পড়বা। এরপর হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে কোনো একটা অর্গানিজম একটা এরিয়ায় তার সার্ভাইভালের জন্য সে হচ্ছে তার যে এক্সটার্নাল যে চেঞ্জেস, এটাই হচ্ছে মূলত অ্যাডাপ্টেশন। অর্থাৎ চেঞ্জিং এনভায়রনমেন্টের মধ্যে সে হচ্ছে সার্ভাইভালের জন্য তার যে মডিফিকেশন, তার যে এক্সটার্নাল মডিফিকেশন, এটাই হচ্ছে মূলত অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনের ডেফিনেশন পড়বা। এবং হচ্ছে অ্যাডাপ্টেশন এখানে অনেক কিছু আছে, যেমন প্রথমে আছে থ্রি প্ল্যান্টস এর অ্যাডাপ্টেশন, তোমাদের এই টপিকসে পড়তে হবে। তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোফাইটস এর অ্যাডাপ্টেশন, এরপরে হচ্ছে জেরোফাইটস এর অ্যাডাপ্টেশন এবং হচ্ছে হ্যালোফাইটস এর অ্যাডাপ্টেশন। আচ্ছা, প্রথমে হাইড্রোফাইটস কারা? হাইড্রোফাইটস হচ্ছে যারা অ্যাকোয়াটিক ওয়াটারে যারা মূলত হচ্ছে জন্মায়, তারা হচ্ছে হাইড্রোফাইটস। হাইড্রোফাইটস এর ডেফিনেশন পড়বা। এবং এই হাইড্রোফাইটস এর মধ্যে কয়েকটা টাইপ আছে, যেমন একটা হচ্ছে রুটেড সাবমার্জ হাইড্রোফাইটস, আরেকটা হচ্ছে ফ্রি ফ্লোটিং হাইড্রোফাইটস, এবং হচ্ছে তোমার রুটেড ফ্লোটিং হাইড্রোফাইটস এবং এমপিভিয়াস। এই যে চারটা টাইপ, এই টাইপ গুলোর মধ্যে দেখবো অনেক এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো পড়ার প্রয়োজন নেই, জাস্ট চারটা টাইপের নাম পড়বা। এবং প্রত্যেকটা টাইপের মধ্যে জাস্ট তার কমন নাম, নট সাইন্টিফিক নাম, সাইন্টিফিক নাম পড়া লাগবে না। যেমন রুটেড সাবমার্জ হাইড্রোফাইটস এর এক্সাম্পল কি, হাইড্রিলা, দুই একটা এক্সাম্পল এমনি যা। এবার আসো অ্যাডাপ্টেশন অফ হাইড্রোফাইটস, এটা খুব ভালো করে পড়তে হবে। হাইড্রোফাইটস এর যে অ্যাডাপ্টেশন, এটা খুব ভালো করে পড়তে হবে। যেমন হাইড্রোফাইটস এর মধ্যে প্রথম যে অ্যাডাপ্টেশন, সেটা হচ্ছে এদের তোমার হচ্ছে যে রুট গুলো, এগুলো শুধুমাত্র শর্ট হয়, একটু শর্ট টাইপের রুট হয় এবং উইক হয়। এদের রুট গুলো শর্ট উইক হয়, এবং হচ্ছে রুটে কোনো মেকানিক্যাল টিস্যু থাকে না, রুট গুলোতে কোনো মেকানিক্যাল টিস্যু থাকে না। রুট হেয়ার এটাও অ্যাবসেন্ট থাকে, রুটের মধ্যে রুট হেয়ার অ্যাবসেন্ট থাকে। এরপর হচ্ছে যেমন এদের এই যে লিপস গুলো সাধারণত খুব থিন হয় এবং হচ্ছে একটু চওড়া হয়, ওয়াইড হয়, থিন হয়। এবং হচ্ছে এদের এই তোমার হচ্ছে কিউটিকল অ্যাবসেন্ট, এদের লিপস এবং স্টেমের মধ্যে কোনো কিউটিকল থাকে না, কিউটিকল অ্যাবসেন্ট থাকে। ভাস্কুলার টিস্যুটাও থাকে না, অ্যাবসেন্ট অফ ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যুও অ্যাবসেন্ট। এবং হচ্ছে এদের এই তোমার হচ্ছে যে
দা হোল বডি দ্বারা এরা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন করতে পারে, বডির যে কোনো পার্ট দিয়ে তারা ওয়াটার অ্যাবজর্পশন করতে পারে, এবং এদের যে এই ইয়ার রেটটা কি বলে এটাকে, ট্রান্সপিরেশন রেটটা খুব কম থাকে। তাহলে এই অ্যাডাপ্টেশন গুলো একটু মনে রাখতে হবে হাইড্রোফাইটস অ্যাডাপ্টেশন। তাহলে রুটের স্ট্রাকচারটা কেমন, রুট কি শর্ট নাকি লং এটা পড়বা, মেকানিক্যাল টিস্যু অ্যাবসেন্ট, এরপর হচ্ছে লিপস গুলো কেমন, তারপর হচ্ছে কিউটিকল অ্যাবসেন্ট, এরপর হচ্ছে তোমার এই মেকানিক্যাল টিস্যু অ্যাবসেন্ট থাকে, ভাস্কুলার টিস্যু অ্যাবসেন্ট, এবং হোল বডি দ্বারা তারা ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। এই অ্যাডাপ্টেশন গুলো একটু পড়বা, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাডাপ্টেশন অফ হাইড্রোফাইটস। এরপর হচ্ছে জেরোফাইটস। জেরোফাইটস মানে হচ্ছে যারা খুব ড্রাই কন্ডিশন মূলত সার্ভাইভ করে বা জন্মায়, তাদেরকে বলা হয় জেরোফাইটস। এখন জেরোফাইটস এর অ্যাডাপ্টেশন পড়তে হবে। জেরোফাইটস এর কয়েকটা টাইপ আছে, এই টাইপগুলো পড়ার দরকার নাই, জাস্ট জেরোফাইটস এর যে অ্যাডাপ্টেশন। যেমন জেরোফাইটস গুলো সাধারণত এরা একটু এই তোমার ইয়ে হয়, এই ছোট হয়, এদের সাইজটা খুব ছোট হয়, এই প্ল্যান্ট গুলোর সাইজ অনেক ছোট হয়, এবং হচ্ছে স্পাইনাস অনেক কাটা থাকে এদের মধ্যে, এবং হচ্ছে এদের ওয়াটার অ্যাবজর্বিং যে ক্যাপাসিটি এটা অনেক হাই থাকে, এটা খুব দ্রুত ওয়াটার অ্যাবজর্ব করতে পারে, এবং এদের কিউটিকল এটা ঠিক থাকে, একটা থিক কিউটিকল থাকে, এদের লিপস এবং স্টেমের বাইরের দিকে একটা থিক কিউটিকল থাকে, এবং হচ্ছে এদের মেকানিক্যাল টিস্যু থাকে, মেকানিক্যাল টিস্যু প্রেজেন্ট, এছাড়া হচ্ছে এদের ভাস্কুলার টিস্যুও থাকে, এবং হচ্ছে এদের এই ট্রান্সপিরেশন রেট যেটা এটা খুব স্লো থাকে, ট্রান্সপিরেশন রেটটা খুব স্লো থাকে। এই তাহলে এগুলো হচ্ছে জেরোফাইটস এর অ্যাডাপ্টেশন। তাহলে এক নম্বর অ্যাডাপ্টেশনে পড়বা যে প্ল্যান্ট সাইজটা খুব স্মল, স্পাইনাস অনেক বেশি কাটা থাকে প্ল্যান্ট গুলোর মধ্যে, এবং একটু হচ্ছে শার্প টাইপ হয় অর্থাৎ ঝোপযুক্ত, ব্রাঞ্চিং থাকে, লট অফ ব্রাঞ্চিং থাকে, এবং হচ্ছে এদের রুট গুলো হয় শর্ট হবে না হয় একবারে লং হবে, খুব শর্ট হবে না হয় লং হবে, এবং এদের ওয়াটার অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা খুব হাই থাকে। এরপর হচ্ছে এদের যে লিপসটা, সেই লিপসের বাইরের যে কিউটিকল সেটা খুব থিক কিউটিকল থাকে, এবং ভাস্কুলার টিস্যু, মেকানিক্যাল টিস্যু এগুলো থাকে। এই এগুলো হচ্ছে মূলত জেরোফাইটস এর অ্যাডাপ্টেশন, এটা একটু পড়বে খুব ভালো করে। এবার আসলে হ্যালোফাইটস। হ্যালোফাইটস মানে হচ্ছে যারা সল্ট ওয়াটার বা সল্ট কন্ডিশনে সার্ভাইভ করে, এদেরকে বলা হয় হ্যালোফাইটস। সল্ট কন্ডিশনে বা সল্ট ওয়াটারের মধ্যে সার্ভাইভ করে, এদেরকে বলা হয় হ্যালোফাইটস। হ্যালোফাইটস এর অ্যাডাপ্টেশনের মধ্যে প্রথমেই হচ্ছে যে যেমন এদের নিউমাটোফোর বা নিউমাটোফোর। নিউমাটোফোর মানে হচ্ছে যে তোমরা জানো যে ব্রিদিং রুট, অর্থাৎ এই সমস্ত প্ল্যান্ট যেহেতু সল্ট কন্ডিশনে, সল্টি ওয়াটার বা সল্ট সয়েলের মধ্যে সার্ভাইভ করে, যার কারণে এটা সয়েল থেকে অক্সিজেন এবং ওয়াটার খুব একটা অ্যাবজর্ব করতে পারে না, তখন তারা সয়েল থেকে উপরের দিকে একটা রুট তৈরি করে, ফরমেশন করে, যে যার মাধ্যমে তারা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন এবং যে ওয়াটার সেটা অ্যাবজর্ব করে। তো এই ধরনের রুটকে বলা হয় নিউমাটোফোর বা নেমাটোফোর বা ব্রিদিং রুট বলা হয়। এটা হচ্ছে তাদের একটা অ্যাডাপ্টেশন। এরপর হচ্ছে আরো একটা অ্যাডাপ্টেশন হচ্ছে ভিভিপোরাস জার্মিনেশন। ভিভিপোরাস জার্মিনেশন এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে যেহেতু তাদের সয়েলের মধ্যে সবসময় পানি থাকে, যার কারণে কোনো সিড যদি সেখানে পড়ে তাহলে সেটা হচ্ছে টাইডের কারণে সেটা দূরে চলে যাবে এবং মারা যাবে। এই জন্যই এই সমস্ত প্ল্যান্টের এদের যে সিড, সেই সিডের জার্মিনেশনটা প্ল্যান্টের মধ্যে থাকা অবস্থায় হয়ে যায়। প্ল্যান্টের মধ্যে থাকা অবস্থায় ওই সিডের রুট তৈরি হয়, স্টেম তৈরি হয়। যখন তারা মাটিতে পড়ে ওই রুটটা অনেক লং থাকে, যার কারণে মাটির নিচে আটকে যায়, এবং আটকে যাওয়ার কারণে তখন হচ্ছে তারা এই সেখানে সার্ভাইভ করে। এই ধরনের যে জার্মিনেশন এটাকে বলা হয় ভিভিপোরাস জার্মিনেশন। তারপরে হচ্ছে এদের এই তোমার এই স্টেম এবং রুট এটা খুব সফট হয়, খুব সফট হয়, এবং হচ্ছে এদের হচ্ছে তোমার এই ট্রান্সপিরেশন রেট এটা খুব স্লো থাকে, ট্রান্সপিরেশন রেটটা স্লো থাকে। এই এরপর এদের সাপোর্টিং রুট থাকে। এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে তাদের মেইন রুট ছাড়াও প্ল্যান্টের উপর থেকে বট গাছের মতো অনেকগুলো রুট তৈরি হয়, এগুলো বলে সাপোর্টিং রুট বা মেকানিক্যাল রুট থাকে এদের। তাহলে এগুলো হচ্ছে হ্যালোফাইটস এর ডেফিনিশন পড়বা এবং অ্যাডাপ্টেশন পড়বা। যে অ্যাডাপ্টেশন গুলো বললাম, সাপোর্টিং রুট বা
নিউমাটোফোর এবং হচ্ছে ভিভিপোর জার্মিনেশন ট্রান্সপিরেশন রেট এগুলো একটু পড়বা। এই তাহলে এই হচ্ছে মূলত তোমাদের অ্যাডাপ্টেশনের মধ্যে তিনটা অ্যাডাপ্টেশন করতে হবে। তাহলে এই তিনটা বিশেষ করে হাইড্রোফাইটস এর ডেফিনিশন, অ্যাডাপ্টেশন, জেরোফাইটস এর ডেফিনিশন, অ্যাডাপ্টেশন, হ্যালোফাইটস এর ডেফিনিশন এবং অ্যাডাপ্টেশন। আচ্ছা বলো তো বাংলাদেশে যে হ্যালোফাইটস গুলো এগুলো কোথায় পাওয়া যায়? যে হ্যালোফাইট সুন্দরবন। সুন্দরবন, আর কোথায়? বরিশালেও পাওয়া যায়। বরিশাল অঞ্চলের যে পানিটা সেটা সাধারণত সল্ট এবং সল্টি পানি থাকে, এই জন্য সেখানে এই হ্যালোফাইটস পাওয়া যায়। যদি বলা হয় হ্যালোফাইটস এর এক্সাম্পল দিতে, তাহলে কি দিবা? সুন্দরী গাছ। সুন্দরবনের যে কয়েকটা প্ল্যান্ট আছে সেই প্ল্যান্ট গুলোর এক্সাম্পল দিয়ে দিবা। তোমার যদি বলে জেরোফাইটস এর এক্সাম্পল, জেরোফাইটস এর এক্সাম্পল তো জানোই, কি কি বলো? ক্যাকটাস, তারপরে খেজুর, ঠিক আছে? এগুলো হচ্ছে যে দুই একটা নাম এমনি কমন যেগুলো সেগুলো মনে রাখবা, বই থেকে মুখস্থ করার দরকার নেই। তারপরে এই অ্যাকোয়াটিক প্ল্যান্টের অ্যাডাপ্টেশন, শাপলা, তারপরে পদ্ম, এগুলা দিয়ে দিবা, ঠিক আছে? দুই একটা অ্যাডাপ্টেশনের। তাহলে হচ্ছে হাইড্রোফাইটস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। হাইড্রোফাইটস ডেফিনিশন, অ্যাডাপ্টেশন, জেরোফাইটস এর ডেফিনিশন, অ্যাডাপ্টেশন, হ্যালোফাইটস এর ডেফিনিশন, অ্যাডাপ্টেশন, খুব গুরুত্বপূর্ণ। কমন দিয়ে একটা এক্সাম্পল সহ পড়বা। এরপর আসো হচ্ছে বায়োম। বায়োম মানে হচ্ছে একটা এরিয়া যেখানে তোমার প্ল্যান্ট গুলো মূলত জন্মায়। এটা পৃথিবীতে অনেক বায়োম আছে, তো তার মধ্যে কয়েকটা বায়োমের নাম তোমাদের বলি, এই বায়োম গুলো সম্পর্কে একটু পড়বা। যেমন হচ্ছে ডেজার্ট বায়োম। ডেজার্ট বায়োমের মধ্যে কিছু, এখানে অনেক লেখা, এত লেখা লিখতে পারবা না। যেমন এগুলো সংক্ষেপে, সংক্ষিপ্ত শর্ট কোশ্চেনের জন্য পড়বা। এখন যা বলতেছি এগুলো শর্ট কোশ্চেনের জন্য। ডেজার্ট বায়োম, ডেজার্ট বায়োমে সাধারণত তোমার হচ্ছে যে রেইনিংটা, বৃষ্টিপাত, এটা হচ্ছে 25 সেন্টিমিটার এর কম থাকে, 25 সেন্টিমিটার এর কম হয়। এবং ডেজার্ট বায়োমে হচ্ছে যে হিউমিড, জলীয় বাষ্প যেটা হচ্ছে থাকে না, এবং এটা মূলত পাওয়া যায়। ডেজার্ট বায়োমটা কোথায়? যেমন সাহারা যে ডেজার্ট, এটা হচ্ছে একটা ডেজার্ট বায়োম, সাহারা, এটা পুরোটা একটা কি ডেজার্ট বায়োমের এক্সাম্পল। এরপর হচ্ছে গ্রাসল্যান্ড বায়োম। গ্রাসল্যান্ড বায়োমটা এখানে তোমার রেইনিংটা হচ্ছে 25 থেকে 75 সেন্টিমিটার। এটা মূলত পাওয়া যায় কানাডা, সাউথ আমেরিকা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই যে গ্রাসল্যান্ড গুলো এটাকে বলে, এই অঞ্চলে পাওয়া যায়। এরপর হচ্ছে সাভানা বায়োম। সাভানা বায়োমটা এটা মূলত হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টের তোমার বলা যায় এটাকে, এবং এটা মূলত আফ্রিকা, আমেরিকা, ভারত এবং অস্ট্রেলিয়াতে এই সাভানা বায়োম পাওয়া যায়। সাভানা বায়োমটা হচ্ছে, এটা মূলত হচ্ছে গ্রাসল্যান্ড, বাট এর মাঝে মাঝে কিছু প্ল্যান্ট থাকে। আর গ্রাসল্যান্ড বায়োম মানে পুরোটাই গ্রাসল্যান্ড থাকে, আর সাভানার মধ্যে গ্রাসল্যান্ড থাকে, মাঝে মাঝে কিছু প্ল্যান্ট থাকে। এরপর হচ্ছে তুন্দ্রা বায়োম। তুন্দ্রা বায়োম এটা মূলত হচ্ছে সাইবেরিয়ান, যে শীত, যে খুব উইন্টার, যেখানে টেম্পারেচার একবারে লো, অনেক কম থাকে, যেটা হচ্ছে তুন্দ্রা বায়োম। এই তুন্দ্রা বায়োম সম্পর্কে একটু পড়বা। এগুলো একটু জাস্ট সংক্ষেপে পড়বা, বিশেষ করে ডেজার্ট বায়োম, গ্রাসল্যান্ড বায়োম, সাভানা এবং তুন্দ্রা, এই চারটা বায়োম শর্ট করে শর্ট কোশ্চেনের জন্য একটু পড়ে রাখবা। আচ্ছা, এরপর স্যার একটা প্রবলেম আছে স্যার। বলো। স্যার আমাদের যে বইটা আমার আছে ওখানে গ্রাসল্যান্ড বায়োম আছে স্যার, সাভানা বায়োম নিয়ে বেশি লেখা নেই। বলতে গ্রাসল্যান্ডস of the world are classified into two major types, prairie and savanna, বাস এতটুকুই মেনশন করা ওখানে। এটা প্রয়োজন নাই, এই টপিক এই ইয়া থেকে কোশ্চেন আসে না। তারপরে শর্ট কোশ্চেনের জন্য যতটুকু পারো পড়ে নিবা, একটা বাংলা বই দেখে নিবা, বাংলা বই থেকে একটু জাস্ট রিডিং এর মতো করে 2-3 বার পড়বা, যতটুকু মনে রাখবে। ওকে স্যার। আচ্ছা, এরপর আসো ফরেস্ট ল্যান্ড বায়োম। বাংলাদেশে কিন্তু এই উপরের চারটার একটা পাওয়া যায় না, ডেজার্ট, গ্রাসল্যান্ড, সাভানা, তুন্দ্রা, এই চারটার কোনোটাই বাংলাদেশে নেই। বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে ফরেস্ট ল্যান্ড বায়োম। এবং ফরেস্ট ল্যান্ড বায়োম এটা হচ্ছে চারটা, অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এই ট্রপিক্যাল রেইন ফরেস্টে প্রায় সারা বছর বৃষ্টিপাত হয়। ট্রপিক্যাল রেইন ফরেস্টে কি হয়? সারা বছরই বৃষ্টিপাত হয়। তো বাংলাদেশে ট্রপিক্যাল রেইন ফরেস্টটা আছে না নাই বলো তো? সুন্দরবন আছে। হ্যাঁ, সুন্দরবন ট্রপিক্যাল রেইন ফরেস্ট বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, মানে হচ্ছে একটা সিজনে বৃষ্টিপাত হয়। ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে সারা বছরই প্রায় বৃষ্টিপাত হতে থাকে। এটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টের एग्जांपल কোথায়?
স্যার অ্যামাজন স্যার। অ্যামাজন, গুড, অ্যামাজন এটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্টের এক্সাম্পল। এছাড়া হচ্ছে ইন্দোনেশিয়ান যে যে তোমার হচ্ছে দ্বীপগুলো আছে ইন্দোনেশিয়ার, সেখানে হচ্ছে এই ট্রপিক্যাল রেইন ফরেস্ট দেখা যায়। তাহলে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, তাহলে ফরেস্ট বায়োমের মধ্যে, ফরেস্ট ল্যান্ড বায়োমের মধ্যে একটা হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, যেখানে প্রায় অল দ্য ইয়ার বৃষ্টিপাত হয়ে থাকে। এটা ব্রাজিল, অ্যামাজন, ইন্দোনেশিয়ার কিছু এরিয়ায় পাওয়া যায়। আর এরপরে হচ্ছে ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, অর্থাৎ সিজনে বৃষ্টিপাত হয়, যেমন বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রপিক্যাল সিজনাল ফরেস্টের এক্সাম্পল। তারপরে হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট। ডেসিডুয়াস ফরেস্ট এটা হচ্ছে মূলত শাল ফরেস্ট। এটা কোথায়? শাল ফরেস্ট, এদের বছরে একবার পাতা ঝরে যায়, এগুলোকে বলা হয় ডেসিডুয়াস ফরেস্ট, যেটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় শাল ফরেস্ট। এইগুলো একটু সম্পর্কে ধারণা রাখবা। তারপর কনিফার ফরেস্ট, এটা বাংলাদেশে নাই কনিফার ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট, এটা বাংলাদেশে আছে সুন্দরবনে। আর অ্যাকোয়াটিক বায়োমের মধ্যে বাংলাদেশে আছে মূলত হচ্ছে ফ্রেশ ওয়াটার বায়োম, যেমন হচ্ছে বাংলাদেশের ফ্রেশ ওয়াটার যদি বায়োম তুমি খুঁজতে যাও তাহলে কই পাবা? হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর এই অঞ্চলে কিছু আছে। আর আরেকটা সোয়াম ফরেস্ট আছে বাংলাদেশে, যেটা হচ্ছে কোথায়? রাতারগুলে আছে সোয়াম ফরেস্ট, রাতারগুল। তো এইখানে অনেকগুলো বায়োমের টাইপ আছে, এই বায়োমের টাইপ গুলো জাস্ট এমনি নামগুলো দেখবা। আর যেগুলোর নাম বলতেছি আমি, ডেজার্ট বায়োম, গ্রাসল্যান্ড বায়োম, সাভানা, তুন্দ্রা বায়োম, এগুলো একটু সংক্ষেপে দেখবা। আর বাকিগুলোর নাম এমনি একটু পড়ে রাখবা, যে বাংলাদেশে কোনটা আছে, ট্রপিক্যাল রেইন ফরেস্ট কোথায় পাওয়া যায়, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট কোথায় পাওয়া যায়, তারপর ডেসিডুয়াস ফরেস্ট কই পাওয়া যায়, একটু পর্যন্ত একটু পড়ে রাখবা, এর বেশি লাগবে না। আচ্ছা, এরপর আসো জিওগ্রাফিক্যাল রিজন। জিওগ্রাফিক্যাল রিজন অর্থাৎ প্রাণী ভৌগোলিক অঞ্চল, যেটা এখানে দেখো টোটাল 6টা জিওগ্রাফিক্যাল রিজন আছে। প্যালিয়ার্টিক, ওরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান, নিউ ট্রপিক্যাল, ইথিওপিয়ান, নিয়ার্টিক রিজন। এই রিজন গুলোর নাম যখন তোমরা পড়তে যাবা, এত দেশের নাম মনে রাখা সম্ভব না, এবং প্রাণীর নামও মনে রাখা সম্ভব না, এগুলো পারবা না। যে পারবা সে পড়বা, কিন্তু এটা পড়ার একটা সিস্টেম হচ্ছে তোমাদের সামনে ওয়ার্ল্ডের যে ম্যাপটা সেটা রাখবা, দেখবা বইতে দেওয়া আছে, ওই ম্যাপের সাথে মিলাইয়া যে এই অঞ্চল এটা কোন অঞ্চলে পড়ে, পৃথিবীর এই এরিয়া কোন অঞ্চলে পড়ে, এই এরিয়া একটু জাস্ট আইডিয়াটা নিয়ে রাখবা, যদি কখনো এমসিকিউ হতে আসে যাতে অ্যান্সার করতে পারো। কিন্তু এটা বইতে যেভাবে আছে এত দেশের নাম আসলে মুখস্থ করতে পারবা না। ওই ইয়েগুলো, রিজন গুলো আইডেন্টিফাই করে ওয়ার্ল্ডের কোনটা কোন জায়গায় আছে ওটা জাস্ট একটা আইডিয়া করে রেখে দিবা, যে এই রিজনে এই অঞ্চল, এই রিজনটা এই অঞ্চল, এই রিজনটা এই অঞ্চল, এইভাবে একটু পড়বা। এবার আসো বাংলাদেশের ফরেস্ট। বাংলাদেশে অনেক টাইপের ফরেস্ট আছে, তার মধ্যে বাংলাদেশে 1 নম্বর যে ফরেস্ট, এটা হচ্ছে এভারগ্রিন এন্ড সেমি এভারগ্রিন ফরেস্ট। বাংলাদেশের যে ফরেস্টটা তার মধ্যে একটা হচ্ছে এভারগ্রিন এন্ড সেমি এভারগ্রিন ফরেস্ট। তো এভারগ্রিন এবং সেমি এভারগ্রিন ফরেস্টের ক্যারেক্টার গুলো পড়বা। এখানে তোমার রেইনিংটা কেমন হয়, তারপরে হিউমাস কেমন সয়েলে, ঠিক আছে, এটার ইয়েটা কেমন। তো বাংলাদেশে যে এভারগ্রিন এবং সেমি এভারগ্রিন ফরেস্ট, এটা পাওয়া যায় মূলত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটে। এভারগ্রিন এবং সেমি এভারগ্রিন ফরেস্টটা কোথায় পাওয়া যায়? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট। এই অঞ্চলগুলোর নাম একটু মাথায় রাখবা, যে এভারগ্রিন এবং সেমি এভারগ্রিন ফরেস্টটা বাংলাদেশের কোথায় পাওয়া যায়। আর এই যে ফরেস্টের ক্যারেক্টার কি, কয়েকটা 3-4টা ক্যারেক্টার একটু মনে রাখবা। আর হচ্ছে কয়েকটা প্ল্যান্টের নাম, সায়েন্টিফিক নাম আমি সাজেস্ট করতেছি না, লোকাল নাম কয়েকটা একটু জাস্ট মনে রাখার চেষ্টা করবা। এভারগ্রিন এবং সেমি এভারগ্রিন ফরেস্টের মধ্যে একটা হচ্ছে সোয়াম ফরেস্ট, যেটা হচ্ছে বাংলাদেশের ইয়েতে পাওয়া যায়, রাতারগুলে পাওয়া যায়, সেই সোয়াম ফরেস্ট সম্পর্কে একটু দেখবা। এরপর হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট। ডেসিডুয়াস ফরেস্ট কোথায় পাওয়া যায় বা এটা কি? ডেসিডুয়াস ফরেস্ট মূলত হচ্ছে ঢাকা, গাজীপুর, তারপরে টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, কুমিল্লা এই অঞ্চলে পাওয়া যায়। তো ডেসিডুয়াস ফরেস্ট এটাকে শাল ফরেস্টও বলা হয়ে থাকে, এবং এই শাল ফরেস্টের ক্যারেক্টার পড়বা এবং কয়েকটা প্ল্যান্টের নাম পড়বা, নট সায়েন্টিফিক নাম, জাস্ট লোকাল নাম। এরপর হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোথায়? সুন্দরবন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই 3টে অঞ্চলে পাওয়া যায়। এই ফরেস্টের ক্যারেক্টার পড়বা এবং হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের 3টা প্ল্যান্টের সায়েন্টিফিক নাম পড়বা।
তোমাদের এটা একটা সিকিউ কোশ্চেন। এই সিকিউ কোশ্চেনটা কিভাবে পড়বো আমি বলি। ফরেস্ট অফ বাংলাদেশ, টাইপস অফ ফরেস্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ has 3 types of forest আছে। একটা হচ্ছে ইভারগ্রিন এন্ড সেমি ইভারগ্রিন ফরেস্ট, এর ডেফিনিশন, এরপর হচ্ছে ক্যারেক্টার, এবং হচ্ছে ইভারগ্রিন এবং সেমি ইভারগ্রিন ফরেস্টের 3টা প্ল্যান্টের সাইন্টিফিক নাম পড়বা, মাত্র 3টা, বেশি না। ইভারগ্রিন এবং সেমি ইভারগ্রিন ফরেস্টের 3টা প্ল্যান্টের সাইন্টিফিক নাম পড়বা, যেই 3টা তোমার ভালো লাগে সেই 3টা। এরপর ম্যানগ্রোভ, এই তোমার শাল ফরেস্ট বা ডেসিডিয়াস ফরেস্ট কি, ডেসিডিয়াস ফরেস্টের ক্যারেক্টার, এবং হচ্ছে 3টা ডেসিডিয়াস ফরেস্টের 3টা প্ল্যান্টের সাইন্টিফিক নাম পড়বা, মাত্র 3টা প্ল্যান্টের সাইন্টিফিক নাম পড়বা। ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট কি এর ডেফিনিশন পড়বা, কোথায় পাওয়া যায়, এবং হচ্ছে ক্যারেক্টার, ম্যানগ্রোভ ফরেস্টের ক্যারেক্টার পড়বা, আর হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের এক্সাম্পল 3টা সাইন্টিফিক নাম পড়বা। তার মানে এই 3 টাইপস অফ ফরেস্টের নাম, ক্যারেক্টার এবং 3টা করে সাইন্টিফিক নাম। ঠিক আছে, এটা একটা সিকিউ কোশ্চেন। এরপর হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে যে রেয়ার অর্থাৎ বিলুপ্ত পায় যারা সেসব প্ল্যান্ট আছে কয়েকটা, যেমন এগুলো জাস্ট এমনি নামগুলো পড়ে যাবে, ডিটেইলস এত পড়ার দরকার নাই। যেমন তালিপাম, এটা হচ্ছে একটা রেয়ার প্ল্যান্ট, প্রায় বিলুপ্ত। তারপরে হচ্ছে তোমার হচ্ছে মল্লিকা জাজি, খুদে বড়াল, করুদ, ঠিক আছে, রোটালা, এগুলো হচ্ছে বাংলাদেশের রেয়ার প্ল্যান্ট, এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট বলা যায় এগুলাকে। এগুলোর অবস্থা খুব খারাপ। তো এই 5টা জাস্ট নামটা একটু মাথায় রাখবা, নট সাইন্টিফিক নাম, জাস্ট লোকাল নামটা। ঠিক একই সাথে কয়েকটা এনিমেলের সাইন্টিফিক নাম পড়বা, সাইন্টিফিক নাম না, লোকাল নাম, যেগুলো হচ্ছে এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে রেড রাস শকুন, ঠিক আছে, তারপরে হচ্ছে গড়িয়াল, ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল, নীলগাই, এবং শুশুক বা ডলফিন, রিভার ডলফিন, যেটা রিভার ডলফিন, এগুলো একটু জাস্ট এমনি লোকাল নামগুলো পড়বা, নট সাইন্টিফিক, সাইন্টিফিক নাম পড়ার দরকার নেই। এই 10টার নাম একটু মনে রাখবা। এবার আসো বায়োডাইভার্সিটি কনজারভেশন। তো বায়োডাইভার্সিটি যে কনজারভেশনটা, এটা একটা সিকিউ কোশ্চেন। বায়োডাইভার্সিটি কনজারভেশন, এটা একটা সিকিউ কোশ্চেন। বায়োডাইভার্সিটি কনজারভেশন এটা হচ্ছে 2টা টাইপ, একটা হচ্ছে ex situ কনজারভেশন আর একটা হচ্ছে ইন সিটু কনজারভেশন। ইন সিটু কনজারভেশন হচ্ছে কোন একটা এরিয়ায় যে প্ল্যান্ট এবং অ্যানিমেল গুলো আছে, ওই প্ল্যান্ট এবং অ্যানিমেল গুলোকে ওই এরিয়ার মধ্যে যদি কনজারভেশন করা হয় তখন তাকে বলা হয় ইন সিটু কনজারভেশন। তাহলে কোন একটা এরিয়ার যে প্ল্যান্ট এবং অ্যানিমেল গুলো আছে, সেই প্ল্যান্ট এবং অ্যানিমেল গুলোকে ওই এরিয়ায় যে কনজারভেশন, এটাকে বলা হয় ইন সিটু কনজারভেশন। ইন সিটু কনজারভেশনের অনেকগুলো টাইপ, যেমন একটা হচ্ছে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক কি, এবং কয়েকটা ন্যাশনাল পার্কের নাম পড়বা, সবগুলো না, কয়েকটা, যেমন ভাওয়াল ন্যাশনাল পার্ক, মধুপুর ন্যাশনাল পার্ক, রামসাগর ন্যাশনাল পার্ক, হিমছড়ি ন্যাশনাল পার্ক, এগুলো কয়েকটা নাম পড়বা। এরপর হচ্ছে ইকো পার্ক। ইকো পার্ক কি, ইকো পার্কের ডেফিনিশনটা পড়বা। ইকো পার্কের কয়েকটা নাম পড়বা, যেমন সীতাকুণ্ড ইকো পার্ক, মধুটিলা ইকো, এগুলো ডিটেইলস না, জাস্ট নামগুলো। সীতাকুণ্ড ইকো পার্ক, মধুটিলা ইকো পার্ক, মাধবকুণ্ড ইকো পার্ক। এরপর সাফারি পার্ক কি, সাফারি পার্কের ডেফিনিশন পড়বা, এবং কয়েকটা সাফারি পার্কের নাম, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, আরেকটা হচ্ছে ডুল হাজরা, এই 2টা নামগুলো দেখবা। এরপর হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এখানে মূলত যেটা পড়বে সেটা হচ্ছে এটি কি, আর কিছু না, ডেফিনেশন, এবং কয়েকটা নাম পড়বে, যেমন রেমা ক্যালেঙ্গা, তারপরে চর কুকরি মুকরি, সুন্দরবন, এগুলো হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এরপর হচ্ছে গেম রিজার্ভ। গেম রিজার্ভ কি, এটা কোথায় আছে, এরপর ওয়ার্ল্ড হেরিটেজ, ঠিক আছে, এইগুলো জাস্ট, এগুলো হচ্ছে সবগুলো ইন সিটু কনজারভেশন। তাহলে ইন সিটু কনজারভেশনের ডেফিনিশন পড়বা, অ্যাডভান্টেজ কি কি, ইন সিটু কনজারভেশনের অ্যাডভান্টেজ গুলো পড়বা। তাহলে আমরা পড়তেছি হচ্ছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। দেয়ার আর 2 টাইপস অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন, একটা হচ্ছে ইন সিটু আর একটা হচ্ছে এক্স সিটু। ইন সিটু কনজারভেশনের ডেফিনিশনটা পড়বা, অ্যাডভান্টেজ অফ ইন সিটু কনজারভেশন পড়বা, এবং টাইপস অফ ইন সিটু কনজারভেশন বা ওয়ে অফ ইন সিটু কনজারভেশন, ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, তারপর হচ্ছে সাফারি পার্ক, ঠিক আছে, গেম রিজার্ভ, ওয়ার্ল্ড হেরিটেজ, এগুলার ডেফিনিশন এবং কয়েকটা নাম পড়বা। এক্স সিটু কনজারভেশন হচ্ছে কোন একটা এরিয়ার প্ল্যান্ট এবং অ্যানিমেল গুলোকে
বা জীবগুলোকে অন্য একটা এরিয়ায় নিয়ে গিয়ে যে কনজারভেশন করা হয় এটাকে বলা হয় ex situ কনজারভেশন। ex situ কনজারভেশনের মধ্যে পড়বা যেমন বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনটা কি? বোটানিক্যাল গার্ডেনের ডেফিনিশন পড়বা, এরপর বাংলাদেশের কয়েকটা বোটানিক্যাল গার্ডেনের নাম পড়বা কি কই কই আছে, যেমন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে, বলদা গার্ডেন, এগুলো হচ্ছে সব বোটানিক্যাল গার্ডেন। এরপর সিড ব্যাংক কি ডেফিনিশন, ফিল্ড জিন ব্যাংকের ডেফিনিশন, জিন ব্যাংক, জু, লো টেম্পারেচার কনজারভেশন, ইন ভিট্রো কনজারভেশন, ডিএনএ কনজারভেশন, ex situ কনজারভেশন, এগুলোর নাম পড়বা। তাহলে হচ্ছে ইন সিটু এর অ্যাডভান্টেজ, ex situ কনজারভেশনের অ্যাডভান্টেজ, ইন সিটু কনজারভেশনের টাইপস, ex situ কনজারভেশনের টাইপস। লাস্ট হচ্ছে ইন সিটু এবং ex situ এর মধ্যে ডিফারেন্স অর্থাৎ সিমিলারিটিস অর্থাৎ কম্পারিজনটা পড়বা, মিল এবং অমিল এই দুইটা পড়ে নিবা তাহলেই হবে। এই হচ্ছে তোমাদের এই অধ্যায় মূলত ইকোলজি, এখানে শেষ, এর বেশি কিছু লাগবে না ইকোলজি। ঠিক আছে, আমি বুঝাই দিলাম যে কোনগুলো শর্ট কোশ্চেনের জন্য লাগবে এবং কোনগুলো এমসিকিউ এর জন্য লাগবে। তোমাদের এমসিকিউ পরীক্ষার পরে অফিসিয়ালি কোনো ক্লাস হবে না, যদি সরকার থেকে বলে যে তোমাদের অফলাইনে কয়েকটা ক্লাস নিতে তাহলে হয়তো সেক্ষেত্রে না হতে পারে। যদি গভর্নমেন্ট থেকে অফলাইনে ক্লাস নেওয়ার কথা বলে সেক্ষেত্রে। স্যার ফেব্রুয়ারিতে কি খোলার কোনো চান্স আছে স্যার? জানি না আসলে, সরকার তো বলে অনেক কিছুই বলে, তোমাদের পরীক্ষা তো অনেক পরে। না স্যার এই জন্য বলছিলাম, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষার ডেট হওয়ার আগে কলেজ খুলবে না, ও এটা একটা মানে বুঝাই যাচ্ছে যে এসএসসি পরীক্ষার আগে এসএসসি পরীক্ষা হবে তারপর। ঠিক আছে, তাহলে তো কলেজ খুলে বেশি লাভ হবে না স্যার, কারণ এসএসসি পরীক্ষা তো জুন মাসে হচ্ছে, তো দেখা গেল আমরা 1 মাস পেলাম, মানে তোমাদের হয়তো মার্চের দিকেও যদিও খুললে, মার্চের দিকে যদি খুলে দেয় বা ফেব্রুয়ারির দিকে খুললো, তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত 2 মাস হয়তো ক্লাস হবে। ঠিক আছে, আর যদি হচ্ছে মার্চে খোলে তাহলে মার্চ থেকে এপ্রিল হয়তো 2 মাস ক্লাস হবে বা 1 মাস ক্লাস হবে। এখন কয়দিন ক্লাস হয়? তোমাদের তো সিলেবাস শেষ, এখন কলেজের টিচাররা কি পড়াবে তোমাদের? এটা একটা কথা। এখন আসলে বোঝা যাচ্ছে না কিছু, তো তোমরা যেই টার্গেটটা করো সেটা হচ্ছে এই তো এখন তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাসে তোমরা কোর্স তোমাদের কমপ্লিট করে রাখো। যদি মে মাসের আগে খুলে তো খুললোই, কিন্তু তোমরা তোমাদের সিলেবাসটা খুব ভালোভাবে কমপ্লিট করে রাখো। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসে একটা টার্গেট নিয়ে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কমপ্লিট করে রাখো, কারণ তোমাদের যদি অফলাইনে কলেজ খুলে যায় তাহলে কিন্তু তোমাদের একটা পরীক্ষা হবে, এটা মাথায় রেখো। একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, তখন আর ঝামেলায় পড়ে যাবা। যদি সরকার থেকে বলে কলেজ খুলতে, তাহলে অফলাইনে যেহেতু তোমাদের এখন পর্যন্ত কোনো পরীক্ষা হয় নাই, তো সেক্ষেত্রে তোমাদের মেইন পরীক্ষার আগে একটা অফলাইনে টেস্ট পরীক্ষা হবে। তার মানে হচ্ছে 13টা সাবজেক্টের উপর একটা পরীক্ষা দেওয়া লাগবে। 13টা সাবজেক্টের পরীক্ষা দিতে দিতেই তোমাদের 1 মাস শেষ হয়ে যাবে। তার মানে 1 মাস এমনি গেল, আর 1 মাস হয়তো ক্লাস সম্পর্কে একটু আউটলাইন দিল, এই 2 মাস এইভাবে হয়তো হবে। তো মেইন পড়াটা কিন্তু তোমারই পড়তে হবে। টার্গেট রাখো নিজের পড়াটা নিজে আগামী 2-3 মাসে কমপ্লিট করে রাখতে, এরপর যা হয় হবে। আর তোমাদের পরীক্ষা আগে হলেও অ্যাডমিশনের জন্য তোমরা সময় কম পেয়ে যাওয়া, ওটাও একটা বিষয় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, জানুয়ারিতে অলরেডি কয়েকটা জায়গায় অ্যাডমিশন টেস্ট দিয়ে দিছে, যেমন এমআইএসটি তে জানুয়ারিতে অ্যাডমিশন টেস্ট নেবে, জানুয়ারি না ফেব্রুয়ারিতে, আজকে একজন স্টুডেন্ট বললো ভুলে গেছি, ফেব্রুয়ারিতে মেবি। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আর যেই যেখানেই প্রিপারেশন নাও না কেন, মেডিকেলে নাও আর বুয়েটে নাও আর ভার্সিটিতে নাও, যদি তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটা ভালো করে নাও, তাহলে সাথে সাথে বায়োলজিটা একটু পড়বা, 1 ঘন্টা 2 ঘন্টা করে নিজে নিজে বায়োলজি পড়বা, যাতে করে তোমার ইঞ্জিনিয়ারিং যদি মিস হয় ঢাকা ভার্সিটিতে যেন তুমি ভালো সাবজেক্ট পাও। আর যদি তুমি হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে থাকো, তাহলে তুমি
ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে যাবে না, তুমি তখন ঢাকা ভার্সিটির যে বিশেষ করে ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি এগুলো একটু নিজে নিজে বাসায় দেখবা, তাহলে একই সাথে তোমার দুইটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, শুধু একটার দিকে ফোকাস দিবা আর আরেকটার দিকে একটু কম ফোকাস দিবা, তাহলে হবে। একটার দিকে ধরো 95% দিলা, আরেকটার দিকে 5% দিলা, এই জন্য দুইটা নিয়েই আগাইতে হবে। আর মেডিকেলের যারা প্রিপারেশন নিবা, বই দুইটা খুব ভালো করে পড়বা। ইনফরমেশন যখন তোমার শীট গুলোতে যেটা করে, ইনফরমেশন গুলো দিয়ে দেয়, শর্ট করে ইনফরমেশন গুলো দিয়ে দেয়, ওই ইনফরমেশন গুলো কিন্তু টানা মুখস্থ করতে হয় এবং মনে থাকার সম্ভাবনা কম থাকে। এই জন্য বই পড়লে কি হয়, বইয়ের একটার পর একটা সিকুয়েন্সিয়ালি আসে, তখন ইনফরমেশন গুলো মনে থাকে। দুইটাই পড়বা, আগে বই দুইটা ভালোভাবে কমপ্লিট করো যেন পুরো বইটা তুমি বুঝো ভালোভাবে, এবং এরপর তুমি এই শীট পড়ো, তাহলে দুইটাই কাজে লাগবে। তো যেখানেই প্রিপারেশন নাও, মেডিকেল নাও, বুয়েটে নাও, ঢাকা ভার্সিটি নাও, যেখানের জন্য প্রিপারেশন নাও না কেন, এই আগামী 3 মাস বই দুইটা ভালোভাবে কমপ্লিট করো। এরপর তোমার কাছে সব প্রিপারেশনটা ইজি হয়ে যাবে। যখন পুরো বই দুইটা তোমার মধ্যে চলে আসবে, তখন তোমার পুরো যে কোনো তুমি প্রস্তুতি কোন দিকে নিবা এটা তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তুমি এখনো তুমি জানো না আসলে তুমি কোনটা ভালো পারো, কোনটা তোমার মনে থাকে, কোনটা মনে থাকে না, কোনটায় তুমি ভালো কমফোর্ট ফিল করো, কোনটায় কমফোর্ট ফিল করো না। যখন আগামী 3 মাসের একটা প্ল্যান করে পড়া কমপ্লিট করবে, তখনই তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কিসের জন্য প্রিপারেশন নিবা। তবে দুইটাতেই টার্গেট রাখো যে তোমার বুয়েট না হলেও যেন মেডিকেল হয়ে যায়। খুব একটা আহামরি বিষয় না যে যাদের বুয়েটের প্রিপারেশন নেয় তাদের মেডিকেল হয় না, বিষয়টা কিন্তু এমন না। অনেক স্টুডেন্ট আছে বুয়েটে হচ্ছে, মেডিকেলে হচ্ছে, অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেলের প্রিপারেশন নিয়ে বসে আছে, তাদের বুয়েটে হয়ে গেছে। প্র্যাকটিক্যালটা জানাবে, তোমাদের নোটিশ দিয়ে প্র্যাকটিক্যালটা জানাবে। আচ্ছা, আমি তোমাদের এই ইভলিউশন সম্পর্কে একটু কথা বলি। ইভলিউশনে আসলে কি পড়বা? তো ইভলিউশনের প্রথমে ডেফিনিশন পড়ো। ইভলিউশন মানে হচ্ছে সহজ কথায় মডিফিকেশন উইথ চেঞ্জ, এটাকে বলা হয় ইভলিউশন। সহজ কথায় মডিফিকেশন উইথ চেঞ্জ, এটাই হচ্ছে কি ইভলিউশন। তো ইভলিউশনের ক্ষেত্রে তোমাদের দুইটা তোমার থিওরি আছে, একটা হচ্ছে ডারউইনের থিওরি আর একটা হচ্ছে লামার্কের থিওরি। ইভলিউশনের উপর দুইটা থিওরি, তো একটা হচ্ছে ডারউইনের থিওরি আর একটা হচ্ছে ল্যামার্কের থিওরি। তাহলে ইভলিউশন এটা হচ্ছে একটা গ্র্যাজুয়াল প্রসেস, এবং যেটা চেঞ্জটা হয় উইথ মডিফিকেশনের মাধ্যমে যে চেঞ্জটা, এটা হচ্ছে ইভলিউশন। ইভলিউশন ডেফিনিশন পড়বা। এরপর ইভলিউশনের যে দুইটা থিওরি, প্রথম যে থিওরি এটা হচ্ছে লামার্কের থিওরি, যেটাকে বলে লামার্কিজম। লামার্কিজমের থিওরির মূল যে বিষয়, মেইন পয়েন্টটা হচ্ছে ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কোন একটা অর্গানিজম সে তার হোল লাইফে যে ক্যারেক্টারটা সে অর্জন করে, অ্যাডাপ্ট করে, সেই ক্যারেক্টারটাই হচ্ছে নেক্সট জেনারেশনে যায়। এটাই হচ্ছে ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারস। এটা হচ্ছে লামার্কের মূল পয়েন্ট। তো লামার্কের এই পয়েন্টটাকে 4টা পয়েন্টের মাধ্যমে আমরা এক্সপ্লেইন করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারনাল ভাইটাল ফোর্স। প্রত্যেকটা অর্গানিজমের একটা ইন্টারনাল ভাইটাল ফোর্স থাকে, যার মাধ্যমে সে তার এই স্ট্রাকচারটা ইনক্রিজ করে। এরপর হচ্ছে ইফেক্ট অফ এনভায়রনমেন্ট এন্ড নিউ নিডস। প্রত্যেকটা অর্গানিজম এনভায়রনমেন্টের ইফেক্ট এবং তার নিজের নিডের কারণে সে তার স্ট্রাকচারটা চেঞ্জ করে। থার্ড হচ্ছে ইউজ এন্ড ডিসইউজ অফ অর্গান, অর্থাৎ যে অর্গানটা ইউজ করা হবে সেই অর্গানটা থাকবে, যেটা ইউজ করা হবে না সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। and inheritance of acquired character, ফাইনালি যে ক্যারেক্টারটা অ্যাকোয়ার্ড হবে বা অ্যাডপ্ট হবে সেই ক্যারেক্টারটাই হচ্ছে নেক্সট জেনারেশনে যাবে। তাহলে এই হচ্ছে মূলত লামার্কিজম। তাহলে লামার্কিজমের মূল পয়েন্টটা পড়বা, থিওরি অফ দ্য ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, এটা হচ্ছে মূল পয়েন্ট। আর এটাকে এক্সপ্লেইন করা যায় 4টা আলাদা পয়েন্ট আইডিয়ার মাধ্যমে। একটা হচ্ছে ইন্টারনাল ভাইটাল ফোর্স, ইফেক্ট অফ এনভায়রনমেন্ট এন্ড নিউ নিডস, ইউজ এন্ড ডিসইউজ অফ অর্গান, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। এই 4টা পয়েন্ট একটু মনে রাখবা, আর কিছু লাগবে না। এরপর হচ্ছে ডারউইনিজম কি? ডারউইনিজমের মূল পয়েন্টটা পড়বা, যেমন অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটা হচ্ছে ডারউইনের মূল পয়েন্টটা। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, এন্ড যেখানে অরিজিন অফ স্পেসিস, একটা অরিজিনের স্পেসিস হয় মূলত ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, এটা হচ্ছে ডারউইনের মূল পয়েন্ট। ডারউইনের এই পয়েন্টটাকে টোটাল 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেইন করা যায়। একটা হচ্ছে জিওমেট্রিক রেশিও অফ দ্য ইনক্রিজ, অর্থাৎ কোন একটা অর্গানিজম তার অফস্প্রিং এর নাম্বারটা অনেক ইনক্রিজ হয়,
যে পরিমাণ টিকে থাকে তার চাইতে অনেক বেশি কি হয়, অনেক বেশি হয় তার অফ স্প্রিং গুলো। এটাকে বলা হয় জিওমেট্রিক রেশিও অফ দা ইনক্রিজ। এরপর হচ্ছে ভেরিয়েশন। এই যে অফ স্প্রিং গুলো হচ্ছে যখন তৈরি হয়, হওয়ার পরে এরা স্ট্রাগল করে, একটা আরেকজনের সাথে স্ট্রাগল করে, করার মাধ্যমে এদের মধ্যে ভেরিয়েশন হয়, অর্থাৎ নিউ ক্যারেক্টারের ডেভেলপমেন্ট হয়। এরপর হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এখন এই যে অর্গানিজম গুলো তারা একটা একে অপরের সাথে স্ট্রাগল করে। এখন সেই স্ট্রাগলটা হতে পারে তোমার একটা স্পেসিসের মধ্যে, হতে পারে ভিন্ন ভিন্ন স্পেসিসের মধ্যে, হতে পারে এনভায়রনমেন্টের মধ্যে। এরপর হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এরপর স্ট্রাগল করার পরে তারপর এদের মধ্যে ন্যাচারালি কিছু সিলেকশন হয় যে কোন অর্গানিজমটা টিকে থাকবে, এটাকে বলা হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অর্থাৎ এই ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে যে অর্গানিজমটা সবচেয়ে বেশি ফিট সেটা থাকে হচ্ছে হায়ার লেভেলে, এর পরের দিকে আস্তে আস্তে লোয়ার লেভেলের গুলো থাকে। এবং 5 নাম্বার হচ্ছে অরিজিন অফ স্পেসিস, অর্থাৎ এইটা 4টা স্টেজ কমপ্লিট করার পর ন্যাচারালি তোমাকে সিলেক্ট করে দিবে কোন অর্গানিজমটা টিকে থাকবে। তাহলে ডারউইনিজমের মেইন পয়েন্টটা পড়বা, এবং হচ্ছে এই মেইন পয়েন্টের যে 5টা আলাদা সাব পয়েন্ট আছে এই সব পয়েন্টগুলো মনে রাখবা, এর বেশি কিছু দরকার নেই। এরপর আসে নিউ ডারউইনিজম। নিউ ডারউইনিজম হচ্ছে যে এই ডারউইনের যে থিওরিটা সেটাকে একটু চেঞ্জ করে মডিফিকেশনের মাধ্যমে নিউ যে থিওরি দেওয়া হয়েছে এটাকে বলা হয় নিউ ডারউইনিজম। এই নিউ ডারউইনিজম ডেফিনিশনটা একটু পড়বা, আর কিছু না। আর লামার্কিজম এবং ডারউইনিজমের কম্পারিজন পড়বা। তাহলে ইভলিউশনের ক্ষেত্রে কি কি পয়েন্ট বললাম, একটা হচ্ছে হোয়াট ইজ ইভলিউশন, এরপর হচ্ছে লামার্কিজম এবং ডারউইনিজম কি, লামার্কিজমের মেইন পয়েন্ট গুলো কি, ডারউইনিজমের মেইন পয়েন্ট গুলো কি, তারপর হচ্ছে কম্পারিজন বিটুইন লামার্কিজম এবং ডারউইনিজম। এই আর এভিডেন্স অফ ইভলিউশন, এগুলো মন চাইলে পড়িও, না মন চাইলে নাই, রিডিং এর মতো করে পড়ে দেবা। স্যার এমসিকিউ আসে না এখান থেকে? এমসিকিউ মূলত ওই যে যেগুলো আসে এগুলো আসলে অনেক পড়েও পারবা না, যদিও দুই একটা আসে পড়েও শেষ করতে পারবে না, এই জন্য আমি বলি রিডিং পড়ে যাবা তাহলেই হবে। বিশেষ করে ইভলিউশন টপিকসটা এবং লাস্ট ইকোলজি টপিকসটা, এখান থেকে কোশ্চেন হয় না, খুব একটা হয় না। ইকোলজি টপিকস এর মধ্যে যা যা বললাম এর থেকেই হয়ে যাবে, কিন্তু ইভলিউশন টপিকস থেকে সাধারণত কোশ্চেন হয় না। তো যদিও দুই একটা হয়, আমি যা বলছি এইটুকু পড়লে হয়ে যাবে আশা করি। কারো কোনো কোশ্চেন আছে আর? নো স্যার। স্যার অ্যাবসেন্ট লিস্টে স্যার এই যে চ্যাট বক্সে দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ পাইছি। স্যার একটু ওই যে সবাইকে বলে দিলে ভালো হতো, ওই যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল তো দেখা গেছে আচ্ছা অনেকে ঠিক আবার। আছে, আর সবাই একটু শুনো। 2 6 8 10 দাঁড়াও।
আচ্ছা আমি বলতেছি সবাই শোনো 2 6 8 তারপর হচ্ছে 10 12 18 19 21 24 25 32 36 37 38 48 49 53 56 59 60 62 63 64 65 67 68 69 70 73 75 76 80 81 86 89 90 91 96 101 102 103 105 107 108 110 112 115 116 117 118 121 122 123 124 125 126 127 132 135 136 138 139 144 145 146 এর মধ্যে কেউ আছো আচ্ছা তাহলে সবাই ভালো থাকো যদি কলেজ খোলা হয় তাহলে দেখা হবে আর ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার 1 মিনিট স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার আমাদের এইচএসসি সাপোজ জুলাই আগস্টে শেষ হলো, তো আমরা অ্যাডমিশন টেস্টের জন্য অন অ্যান এভারেজ আমরা কত সময় পেতে পারি, কতদিন সময় পেতে পারি? সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে যদি ধরো এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায় তার মানে হচ্ছে এসএসসি পরীক্ষা শুরু হওয়া মানে বিশ্ববিদ্যালয়ের তোমাদের আগে যারা আছে ওদের অ্যাডমিশন টেস্ট নিয়ে নেবে অ্যাডমিশন টেস্ট তো নিবেই মার্চ এপ্রিল থেকে অ্যাডমিশন টেস্ট নিয়ে নেবে তো অ্যাডমিশন টেস্ট নিয়ে নিলে হচ্ছে ওদের ভর্তি হয়ে ওদের ক্লাস শুরু হতে ধরো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এরকম করে দেরি করবে আর তোমাদের যদি অগাস্টে পরীক্ষা হয় তার মানে সেপ্টেম্বরে যদি পরীক্ষা শেষ হয় অক্টোবর নভেম্বর হয়তো ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা নিয়ে নেবে বুঝেছি স্যার। 3 মাস পাবা এটা টার্গেট রাখো 3 মাস পাবা 3 মাস না পাইলে অন্তত 2.5 মাস থেকে 3 মাস এরকম সময় পাবা 2 মাস থেকে 3 মাস সময় দিবে এটা মাথায় রেখো ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ